কোজাগরি কোজাগরি। বলে কেউ আমাকে দিয়ে এই কাজ করাতে পারতো না ছোট দাদু, তাই অন্য কাউকে নয়। শাস্তি যদি দিতেই হয় তা আমার জন্যই থাক। বড় জেঠু, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বন্ধুর মেয়েরা যখন সিঁথি লাল করে তাদের বাপের বাড়িতে আসে আর তোমার বন্ধুরা যখন সেই সব গল্প শোনায়, তোমার কি একবারও আমার দিদি ভাইয়ের মুখটা মনে পড়ে না? আর তুমি গিন্নিমা, ইনফ্যাক্ট তোমরা সকলে, প্রত্যেকটা মানুষ, তোমরা তো সকলে চেষ্টা করেছিলে দিদিভাইকে ঘরবাসী করার। একবারের জন্য তো এই মানুষটা কাউকে বাধা দেয়নি। তাহলে দিদিভাইকে 6 মাসের মধ্যে কেন সব খুইয়ে আবার এই বাড়িতে আসতে হলো? কেন? দিদিভাই এই প্রশ্নটা করার সাহস পায়নি, কিন্তু আমি তোমাদেরকে চার্জ করছি। আই এম আস্কিং ইউ, অল অফ ইউ। এই মানুষটার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? কে দিয়েছে অধিকার? ওরা কোনো অন্যায় করেনি, কোনো বেআইনি কাজও করেনি বউটা। বর্দা কি হয়েছে? কি রাস্তায় দেখে এলাম পুলিশের গাড়ি আসছে, এখন দেখছি বাড়ির বাড়ি। দেখো তিলক, তুমি তো কিছুটা মিস করে গেছো, এখনো একটুখানি বাকি রয়েছে। দেখো তোমার যদি কোনো কাজে লাগে। বৌঠান, এরা দুজন পরিণত মানুষ, নিজের ইচ্ছে ওরা বিয়ে করেছে। এটা বিশেষ আইনে ওরা বিয়ে করেছে, সে আইনটা সম্পূর্ণ বৈধ। আর এখানে যারা উত্তেজিত হয়ে ওদেরকে দেখে নেব বলে এসেছেন, তাদেরকেও বলে রাখি, তাদেরকেও স্বীকার করতে হবে। আর সেই জন্য আমি প্রশাসনের সাথে এই নিয়ে আলোচনা করে এসেছি। আর একটা কথা, এই গায়ে যদি ওদের কোন রকম ঠাঁই না হয় বৌঠা, আমি ওদের দুজনকে আমার সঙ্গে করে নিয়ে যাবো, ওরা আমার বাড়িতে থাকবে। আমি ওদের মাথায় করে রাখবো। আর একটা কথা বলছিলাম, আমার নাতনি এই যে এই কাজটা করেছে এবং সেই কাজে আমি সহযোগিতা করতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। তাই আমার নাতনিকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, সে যেন সারাটা জীবন এইরকম একা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে। দাদু ভাই, আসবার সময় তুমি একটা প্রস্তাব দিয়েছিলে, এই প্রস্তাব আমি অনুমোদন করছি। তোমাকে আমি একটা কথা বলে রাখছি দাদু ভাই, ভবিষ্যতে আমার নাতনি কোনোদিন তোমার সঙ্গে আর তোমার পরিবারের কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না। পরে যদি তুমি তোমার ভুল বুঝতে পারো, ওর কাছে আসো, ও যদি মনে করে তোমার সাথে যাবে, সে সিদ্ধান্ত ওর। আমি জানতাম, আমি ঠিক জানতাম আমার জন্য নতুন বউয়ের জীবনখানা একেবারে শেষ হয়ে যাবে।
আমার জীবনখানা নষ্ট হয়েই ছিল দিদি ভাই, শুধু আমি জানতে পারিনি। ভালোই তো হলো, এই নষ্ট চাঁদের কলঙ্ক আমার জীবন থেকে ঘুচে গেল। চলো দাদু ভাই, পিসিমণি চলো, আমাদের তো যেতে হবে আবার, না? চলো। চলো রায় দিদি ভাই, ইকবাল সাহেব চলো। তোমার মতো একটা ইয়াং ছেলেকে আমি সবসময় কাছে পাবো, এটা ভেবেই আমি আনন্দে বিভোর হয়ে গেছি। চলো চলো চলো, আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনাদের অজস্র ধন্যবাদ, আপনারা আমাদের অনেক প্রোটেকশন দিয়েছেন, বাকি পথটাও নিশ্চয়ই আপনাদের প্রোটেকশন পাবো। চলুন। তোমার কি আমায় কিছু বলার আছে? না। ও, তাহলে আমি আসি। এলাম গিন্নিমা। তোমরা সকলে ভালো থেকো। হ্যাঁ, গিন্নিমা, একখান কথা কইয়া যাই। কথায় তো মেলায় বড় বড় ভাষণ দিয়া গেলেন, আর এই ভাষণে গইলা গিয়া ওই মায়ের কিন্তু আবার বাসায় তুইলেন না। সাহেব আব্বু, যত তাড়াতাড়ি পারো তালাক দিয়া দাও। তালাক দাও, আর একখান ভালা মাইয়া দীক্ষা শাদি করো। মাইয়া তো তোমার ঘরেই আছে, আর শাদি করলে আমারে খবর দিতে কিন্তু ভুলো না। আসি তাইলে, আসি। বুঝলে ইকবাল দাদু ভাই, এই হলো আমার বাড়ি। আমার বাড়ির সকলের সাথে তো তোমার পরিচয় হয়েই গেছে। আশা করি আমার এই বাড়িটাকে তোমাদের নিজেদের বাড়ি ভাবতে কোনো অসুবিধা হবে না। যখনই একটা কথা মনে পড়ছে দাদু ভাই, বুকের ভেতর কানা আমার হু হু করে উঠছে। আমি যদি একবারও গুনাহ করে জানতে পারতুম যে আমার এই কাজ করার জন্য নতুন বউয়ের এমন ধারা বিচার হবে, আমি তাহলে তাকে কখনো এর মধ্যে জড়াতে দিতুম নি দাদু ভাই। রায় দিদি ভাই,
ওই কথার তো ফয়সালা হয়েই গেছে। ওসব পুরনো কথা নাড়া ঘাটা করে কি লাভ বলো? ওই যে আমি বললাম না একটু আগে, আমার এই বাড়িটাকে যদি তোমরা তোমাদের নিজেদের বাড়ি বলে মনে করো, তাহলে আমি অনেক বেশি আনন্দ পাবো। আমার ওই পাগলি নাতনিটা নিজের জীবনে ঝুঁকি নিয়ে, সংসারে ঝুঁকি নিয়ে তোমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে। তোমরা শুধু একটু খেয়াল রেখো ওর যাতে কোনো অমর্যাদা না হয়। দাদু ভাই, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না, কি বলবো বলো। এটাও তো হতে পারতো যে সাহেব ভাই ধীরে সুস্থে ভাবলে, সময় নিয়ে ভাবলে তার রাগ পড়ে আসতো। হয়তো হয়তো সে তখন অনুতাপে শেষ হয়ে যেত, আর তখনই সে আপনার নাতনির কাছেই ছুটে আসতো। সাহেবকে আমি ছোটবেলা থেকে জানি দাদু ভাই। ছোটবেলায় ও আমার খুবই ন্যাওটা ছিল। গায়ের কত সামাজিক কাজ আমরা একসাথে করেছি। সাহেব অন্তর থেকে এমন নয় দাদু ভাই, আমি বলছি। কিন্তু ও যদি এসে দেখে যে আপনি আমাদের এখানে আশ্রয় দিয়েছেন, তাহলে হয়তো খুব বিরক্ত হবে। আমি চাই না আমাদের ওপর বিরক্তির কারণে ওর সঙ্গে ফুলঝুরির কোনো অসুবিধে হোক, ওদের রিলেশন নষ্ট হোক। শুধু তোমাদের চাওয়াতে তো কিছু এসে যাচ্ছে না। আমি তো একটা আলাদা মানুষ, আমারও আলাদা চাওয়া থাকতে পারে। আর আমি যদি না চাই তাহলে তো কিছুই হবে না। তুমি একবার ভেবে দেখো বোন, একটা বিয়ে মানে তো একটা জীবনের ব্যাপার। আমি জানি একটা বিয়ে মানে একটা জীবনের ব্যাপার, আর ঠিক সেই কারণেই আমি জীবনটাকে হারাতে চাই না। দেখো, তোমার ভাই যখন কেন বলছি, যদি এখানে আসে, যদি তার অনুতাপ হয়, সে তার ভুল বুঝতে পারে, এখানে আসে, এমনটাও হতে পারে যে তখন আমার আর সময় হলো না তার কাছে ফিরে যাবার। ফুলঝুরি, আমার মনে হয় সাহেবকে আরেকটু সময় দেওয়া উচিত তোমার। আসলে সেদিন ওদের বাড়ির সবাই এত উত্তেজিত ছিল, সেটা দেখে সবাই তোমার উপরে এত রেগে গিয়েছিল, সেটা দেখে ও হয়তো বিরক্ত হয়েছিল। ও হয়তো বলতে চায়নি মন থেকে, কিন্তু কথাটা বলে ফেলেছে। দেখো, ও ঠিক ফিরে আসবে, একদিন তোমার কাছে আসবে, আমি বলছি। কিন্তু পিসিমণি, সেদিন যদি সাহেব এসে দেখে যে আমরা দুজনে এখনো এখানে আছি, তাহলে কিন্তু ওর নিভে যাওয়ার রাগ আবার জ্বলে উঠতে পারে পিসিমণি। উঠুক, আমাদের একসঙ্গে থাকা হবে না, তাই তো? দেখো, ও যদি তোমাকে দিদিভাই বলে ডেকেই থাকে, তোমাকে দিদি বলে ভালোবেসেই থাকে, তাহলে এত বড় অন্যায়টা করলো কি করে? ও খুব ভালো করে জানতো যে এই ঘটনার পর গ্রামে আর তোমাদের থাকা যাবে না, দেবে না তোমাদেরকে থাকতে ওই গ্রামে। ও তো একবারও ভাবলো না ওর দিদিভাই কোথায় থাকবে, কি খাবে, একবারের জন্য ওর মাথাতে এলো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছি। তোমরা সংকোচ করো না দাদু ভাই, তোমরা এখানে থাকো। আর একটা কথা, তোমরা জানো তো আমি পুত্রহীন এক মানুষ। নিজের সন্তানকে হারিয়েছি। তাই তুমি যদি আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াও, তোমার মতো একটা তরতাজা ছেলেকে দেখলে আমি হয় আমি থাকবো দাদু ভাই,
যতদিন আপনি আমাকে এখানে রাখতে চাইবেন ততদিন আমি এখানে থাকবো। আমি বলছি কি, আমি কি একবার সাহেবকে ফোন করব দাদু ভাই? মানে সে কাজখানা করা কি ঠিক হবে? কি ব্যাপারে? নতুন বউ সাহেব আগে আমাকে খুবই মান্যি করতো, আমার কথা সে বড় শুনতো। বিয়ের পর আমি যখন সব গুছিয়ে গাছিয়ে বাড়ি চলে এলুম, সে তখন খুব কড়া করে দাদুভাইকে একখানা চিঠি লিখেছিল। বিলেত থেকেই লিখেছিল অবশ্যি। সে চিঠিখানা আমি নুকিয়ে নুকিয়ে পড়েছি। তাতে আমার জীবনখানা চিরকালের জন্য নষ্ট করে দেওয়ার জন্য বাড়ির সকলকেই সে দায়ী করেছিল। চলে আসার পরে আমি যখন ঘুমড়ে থাকতাম, তখনও সে খুব চেষ্টা করতো আমার সাথে কথা বলার, আমাকে আনন্দের মধ্যে রাখবার। আমি তোকে বলছি নতুন বউ, সে তোর ইকবাল দাকে আগে যেমন ধারা সম্মানটি করতো এখনো তেমনটি করে। তোর ইকবাল দার সঙ্গে আমার থাকাতে মনে মনে সে অখুশি হয়নি কো। এই তার নমুনা। দিদি ভাই প্লিজ, তুমি তোমার ভাইয়ের হয়ে আমাকে আর কিছু বলতে এসো না তো। বোন, তোমার দিদি ভুল কিছু বলেনি। ছোটবেলায় আমিই ছিলাম ওর রোল মডেল। আমরা দুজনে মিলে কত প্ল্যান করতাম। একদিন বড় হয়ে লেখাপড়া শেষ করে সে গায়ে ফিরে আসবে এই কথা দিয়েছিল আমায়। গায়ে ফিরে এসে গায়ের উন্নতি করবে, এটাই ছিল তার স্বপ্ন। সে কিন্তু তার স্বপ্ন ভোলেনি বোন। যদি ভুলে যেত তাহলে গ্রামের স্কুলটাকে নিয়ে এত স্বপ্ন দেখতো না, নতুন করে সাজাতো না। সাহেবের মন কিন্তু আগের মতোই রয়েছে। তাই যদি হবে তাহলে তোমাকে যখন গ্রাম থেকে ওরা তাড়িয়ে দিয়েছিল তোমার সঙ্গে কথা বলেনি কেন? কেন গ্রামে গিয়ে তোমার খোঁজ করেনি আমাকে বলো? আর তোমাদের বিয়েটা যে ভেঙে গেল তখন সেটা জোড়া লাগানোরই বা চেষ্টা করেনি কেন? আনসার মি। ও বাড়িতে থেকে সাহেবের পক্ষে ও কাজ করা সম্ভব ছিল না রে বোন। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে সংসার ছাড়া হতে হয়েছে ফুলঝুরি। ও যদি এই কাজ করতো তাহলে ওকেও হয়তো বাড়ি ছাড়া হতে হতো। ও সবার মনে দুঃখ দিতে চায়নি, সবার সেন্টিমেন্টকে হয়তো শ্রদ্ধা জানাতে চেয়েছে, তাই নিজের দিদির জীবনের দুঃখটা বড় হলো না? দিদিভাই কত কষ্টে ছিল বলো তো। সাথে থান পড়ে থাকতো, ঘরের কোণে পড়েছিল, একবেলা সেদ্ধ ভাত খেয়ে থাকতো। ওটাকে বেঁচে থাকা বলে না পিসিমণি? আর সবাই যদি ভালো থাকতে পারে তাহলে দিদিভাই কেন পারে না? সবকটা স্বার্থপর, একদম স্বার্থপর। আমি কোনো অন্যায় করিনি, ভুল করিনি। দোষটা ওরা করছে, অন্যায়টা ও করছে। বোন, বোন না, আমি একটা কথা বলি। দেখো, সাহেবকে আমি যতদূর চিনি ও খুব ইগোইস্টিক ছেলে। ও মনে মনে ভেঙে পড়লেও কাউকে দেখাতে চায় না, দেখাতে পারে না আর কি। আমি বলছি, তুমি কি একবার ওকে ফোন করবে? ও হয়তো ফোন করতে চাইছে, কথা বলতে চাইছে, কিন্তু পারছে না। তুমি যদি একবার ওকে ফোন করো তাহলে হয়তো ওর সেই আর ভেঙে যেতে পারে। কেন আমি ওকে ফোন করতে যাব কেন? ভাই, আমি তো কোনো অন্যায় করিনি। আর তাছাড়া সম্পর্ক ভাঙার কথা ও বলেছে, তাই ফোনটা যদি করতে হয় তাহলে ওকেই করতে হবে। অফকোর্স ও যদি রিয়েলাইজ করে যে ও কোনো অন্যায় করেছে। আমি ভেবেছিলাম সাহেব অন্তত
ওদের পাশে দাঁড়াবে, তার দিদির পাশে দাঁড়াবে, স্ত্রীর পাশে দাঁড়াবে, সমস্ত ব্যাপারটার এগেনস্টে রুখে দাঁড়াবে, স্ত্রীকে সমর্থন করবে। এখন বুঝতে পারছি আমি যা ভেবেছিলাম ভুল ভেবেছিলাম। ছাড়ো না বাবা, তখন রাগের মাথায় কে কি বলেছে সেটা মনে ধরে রেখো না। আমি তোমায় বলছি, বিশ্বাস করো, ও নিশ্চয়ই আসবে। ও ফুলঝুরির কাছে এলো বলে।